বেগম খালেদা জিয়া এই নামেই দেশব্যাপী পরিচিত তিনি। আসল নাম খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পিতা ব্যবসায়ী স্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দবাড়ির মেয়ে। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে তৃতীয় খালেদা জিয়া। তার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন বেগম খালেদা জিয়া। পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৬৫ সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান তিনি। ১৯৬৯ সালের মার্চ পর্যন্ত করাচিতে ছিলেন। এরপর ঢাকায় আসেন। কিছুদিন জয়দেবপুরে থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের ১৬ শহর এলাকায় স্থানান্তর হন। জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির ২ সন্তান, তারেক রহমান আর প্রয়াত আরাফাত রহমান কোকো। মুক্তিযুদ্ধ শুরু হলে বড় বোন খুরশিদ জাহানের বাসায় ছিলেন ১৭ জুন পর্যন্ত। ২ জুলাই সিদ্ধেশ্বরীতে এস আবদুল্লার বাসা থেকে পাক সেনারা তাকে ও তার ২ ছেলেকে বন্দী করে। ১৫ ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। স্বাধীনতার পর স্বামীর কর্মস্থলে বিভিন্ন কোয়ার্টারেই ছিলেন তিনি। ১৯৭৭ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর বেগম খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি হিসেবে জাতীয়ভাবে পরিচিত হন। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়া তখন পুরোদস্তুর একজন গৃহবধূ। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল। অন্যদিকে বিএনপির অনেক নেতা এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই ২ পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ এবং সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকে ঠিকানা বানাতে হয় বেগম জিয়ার। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম জিয়া। ৮৩ এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম জিয়ার রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। ১৯৮৪-তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। জিয়াউর রহমানের মৃত্যুর ১ বছরও কম সময়ের মধ্যে নির্বাচিত সরকারকে উৎখাত করে ১৯৮২ সালের ২৪ মার্চ লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করেন। বেগম জিয়ার রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসন জারি করে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ। এর কিছুদিন পর থেকেই সামরিক শাসন বিরোধী আন্দোলনের দানা বাঁধতে শুরু করে। এরশাদের অবৈধভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধেও জনমত গড়ে উঠতে থাকে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সরকার নির্বাচন, গণভোট দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করেন এরশাদ। ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। সরকার আন্দোলন দমাতে একই বছর ২৮ নভেম্বর গ্রেফতার করে বেগম জিয়াকে। ফলে আন্দোলন আরও তীব্র হয়। দুর্বার এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। আন্দোলন দমন করতে ১৯৮৪ সালের ৩ মে আবারও বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে এরশাদ সরকার। কিছুতেই থামছিল না জনগণের ক্ষোভ। ক্ষমতার চেয়ার রক্ষার কৌশল হিসেবে ১৯৮৪ সালের ২৬ এপ্রিল জাতীয় নির্বাচনের ঘোষণা দেন। রাজনৈতিক দলগুলোর প্রবল চাপের মুখে সে তারিখ দুবার পেছাতে হয়। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত ১৯৮৬-এর নির্বাচনে যারা যাবে তারাই হবে জাতীয় বেঈমান। ৫ দফা আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই ২১ মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপন আতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। ফলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা সৃষ্টি হয়। কঠিন পরিস্থিতিতে বেগম জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ৭ দলীয় ঐক্যজোট। আপোষ না করে ৮৬ নির্বাচন বর্জন করে আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া এই দৃঢ়তার কারণে বেগম খালেদা জিয়া পান আপোষহীন নেত্রীর উপাধি।
একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে ১৯৮৭ সাল থেকে শুরু হয় এরশাদ হটাও এক দফা আন্দোলন। ১১ নভেম্বর তৃতীয়বারের মতো বেগম খালেদা জিয়াকে আবারও গ্রেফতার করা হয়। তীব্র প্রতিবাদের মুখে এবার সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। বেগম জিয়ার নেতৃত্বে দীর্ঘ ৮ বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। ২০ মার্চ বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জীবনের প্রথম নির্বাচনে ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতে জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। তার উদ্যোগে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদের সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল পাশ করা হয়। সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে বেগম খালেদা জিয়া ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার ৩৯ দিনের মাথায় শতাব্দীর অন্যতম ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দক্ষিণ বাংলাদেশের একটি বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানে। ত্রাণ ও পুনর্বাসন সামগ্রীর অপ্রতুলতার সত্ত্বেও সরকার দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে দক্ষতার সাথে মোকাবেলা করে। খালেদা জিয়া সরকারের প্রথম মেয়াদে মুদ্রাস্ফীতির হারকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা এবং শিল্প ও কৃষি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করা হয়। তিনি দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই ১৯৯১ সালে একটি নতুন শিল্পনীতি ঘোষণা করেন, যার মাধ্যমে বেসরকারি বৈদেশিক বিনিয়োগ ও ব্যক্তি খাতে দ্রুত সম্প্রসারণ ঘটে, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে। এতে কোনো প্রকার বাধা নিষেধ ছাড়াই শতভাগ বিদেশি মালিকানা ও যৌথ বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়। খালেদা জিয়া সরকার পশু সম্পদ খাতকে সক্রিয় পৃষ্ঠপোষকতা দান করে, যার ফলে দেশব্যাপী অসংখ্য গবাদি পশু ও হাঁস মুরগির খামার গড়ে ওঠে। এ সময় দেশে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রাকে আংশিক বিনিয়োগযোগ্য করা হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ৯১ সালেই তার সরকারের অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে দেশে চালু হয় ভ্যাট আদায়, যা দেশের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। দেশের উন্নয়ন বাজেটে বিদেশি সহায়তার উপর নির্ভরশীলতা হ্রাসে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে ৫ বছরে উন্নয়ন বাজেটে দেশীয় সম্পদের হিস্যা ২১% থেকে বৃদ্ধি পেয়ে ৪০% দাঁড়ায়। ১৯৯৩ থেকে ১৯৯৪ অর্থবছরে দেশের প্রথমবারের মতো উৎপাদন ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর প্রবর্তন করা হয়, যার মাধ্যমে রাজস্ব আহরণের নতুন দুয়ার উন্মুক্ত হয়। পাশাপাশি সরকারের মুক্তবাজার ও বাণিজ্যিক উদারীকরণ নীতিমালার অংশ হিসেবে আমদানি পর্যায়ে ব্যাপক হারে শুল্ক হ্রাস করা হয়। এ সময় কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হয়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে শিক্ষা খাতের অনুকূলে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়, যার ৭০% ছিল প্রাথমিক ও গণশিক্ষা উপখাতের জন্য। বিএনপি সরকার একটি জাতীয় বিশ্ববিদ্যালয় ও একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং উচ্চশিক্ষা উৎসাহিত করার জন্য ব্যক্তিখাতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেয়। দেশের মানুষকে দ্রুততম সময়ে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে একটি পৃথক প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৩ সালের ১ জুলাই থেকে দেশব্যাপী প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষা লাভে আগ্রহী করে তুলতে খালেদা জিয়া সরকার ১৯৯৩ সালে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। পল্লী অঞ্চলের মেয়েদের মাধ্যমিক শিক্ষা অবৈতনিক করা হয় এবং মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের জন্য দেশব্যাপী একটি উপবৃত্তি কর্মসূচি চালু করা হয়। বেগম খালেদা জিয়ার হাত ধরেই দেশের অনগ্রসর নারীরা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পান। দেশের আইন ও বিধিবিধান অব্যাহতভাবে হালনাগাদ করার লক্ষ্যে সরকার একটি স্থায়ী আইন কমিশন গঠন করেন। দেশের যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণেও খালেদা জিয়ার নতুন সরকার নেয় তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ১৯৯৪ সালের ১৬ অক্টোবর যমুনা বহুমুখী সেতুর ভৌত নির্মাণ শুরু করা, মেঘনা গোমতী সেতু নির্মাণের মাধ্যমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাতায়াত নির্বিঘ্নে করা, চট্টগ্রামে একটি অত্যাধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ এবং চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নতি করার লক্ষ্যে প্রকল্প গ্রহণ। এ সময় বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বড়পুকুরিয়া কয়লা খনি ও মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয় এবং এগুলোর পরিপূর্ণ বাস্তবায়নে চীনা ও কোরিয়া সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর হয়।
1993 সালে এপ্রিলে 7ম সার্ক শীর্ষ সম্মেলন আয়োজন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল হয়। গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকায় এ সময় দেশে প্রকাশিত সংবাদপত্রের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে পড়ে। দেশের ইতিহাসে প্রথমবার CNN ও বিবিসির মতো স্যাটেলাইট চ্যানেলকে সম্প্রচারণ করার সুযোগ করে দেওয়া হয় এবং এই ধারাবাহিকতায় অন্যান্য আন্তর্জাতিক স্যাটেলাইট টিভি চ্যানেলও দেশের আকাশসীমায় প্রবেশ করে। বাংলাদেশে মোবাইল টেলিফোনের যাত্রাও খালেদা জিয়ার প্রথম সরকারের সময় শুরু হয়। বেগম খালেদা জিয়ার প্রথম মেয়াদে গৃহীত কিছু উল্লেখযোগ্য প্রশাসনিক পদক্ষেপের মধ্যে ছিল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা, পেনশন অনুমোদন প্রক্রিয়া সহজতর করা এবং সরকারি চাকরিজীবীদের মৃত্যুর ক্ষেত্রে বিধবা ও সন্তানদের জন্য আজীবন পেনশন বিধান করা, শ্রমিকদের জন্য 17টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ, বঙ্গোপসাগরে জলদস্যুতা ও চোরাচালান হ্রাসে কোস্টগার্ড বাহিনী প্রতিষ্ঠা করা, দেশের শেয়ার বাজার তদারকির জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন। এ সময় দেশে অবাধ ও সুষ্ঠু পরিবেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় নির্বাচনে বিএনপি জয়যুক্ত হওয়ার পর বেগম খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে আসীন হন। অবশ্য অন্যান্য প্রধান রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করেছিল। উদ্ভূত রাজনৈতিক সংকট উত্তরণের লক্ষ্যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সন্নিবেশিত করে সংসদ ভেঙে দেন বেগম খালেদা জিয়া। নতুন নির্বাচনের পরিবেশ তৈরি করে 1996 সালের 30 মার্চ একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। এটি ছিল তার গণতন্ত্রের প্রতি অকুণ্ঠ সমর্থন। 1996 সালের 12 জুন রাষ্ট্রপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের নিকট পরাজিত হয়। 1996 থেকে 2001 আওয়ামী লীগ সরকারের আমলে সংসদে বিরোধী দলীয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া বলিষ্ঠ ভূমিকা পালন করেন। 1999 সালে জামাতকে সাথে নিয়ে 4 দলীয় জোট গঠন করা হয়। সেই জোটের প্রধান হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2001 সালের 1 অক্টোবর বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সংসদের 2/3 অধিক আসনে বিজয়ী হয়। 2001 সালের 10 অক্টোবর বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে তিনি 5টি করে সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবগুলোতেই তিনি জয়ী হন। বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 5টি সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জেলায় 23টি সংসদীয় আসন থেকে নির্বাচন করে সবকয়টিতেই জয়লাভ করেন। প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল রপ্তানি ও বিদেশ থেকে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিটেন্স দ্রুত বৃদ্ধি করা, শিল্প ও টেলিযোগাযোগ খাতে দ্রুত বিকাশ, সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী ধারা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে অপারেশন ক্লিন হার্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠন করা, জেএমবি ইসলামী মৌলবাদী ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান। আর্থসামাজিক অগ্রগতির দিক দিয়ে তৃতীয় মেয়াদে বেগম জিয়ার সরকার দেশের জন্য আরও ইতিবাচক ফলাফল নিয়ে আসে। 2002 থেকে 2006 সময়কালে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জিডিপি বৃদ্ধির হার 6% উপরে থাকে। জনপ্রতি জাতীয় আয় 2000 থেকে 2001 সালে $374 তুলনায় 2005 থেকে 2006 সালে $482 উন্নীত হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 2001 সালের $1 বিলিয়ন থেকে 2004-05 সালে $3 বিলিয়ন অতিক্রম করে। বিদেশ থেকে প্রেরিত রেমিটেন্সের পরিমাণ 5 বছরে প্রায় দ্বিগুণ বেড়ে যায়। 2006 সালে $5 বিলিয়ন অতিক্রম করে। 2005 সাল থেকে তৈরি পোশাক ক্ষেত্রে বিশ্বব্যাপী MFA কোটা বাতিল হলেও খালেদা জিয়া সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে দেশে তৈরি পোশাক খাতের অগ্রগতি বাধাগ্রস্ত হয়নি। সরকারের বিনিয়োগ বান্ধব নীতি ও কৌশলের কারণে শিল্প খাতে যে অগ্রগতি অর্জিত হয় তার ফলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্চেন্ট ব্যাংক গোল্ডম্যান বাংলাদেশকে
বিশ্বের দ্রুত উদীয়মান 11টি দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে। সেখানে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের মতো দেশও অন্তর্ভুক্ত ছিল। 2002 থেকে 2006 সময়কালে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $2.5 বিলিয়ন। 2006 সালের মার্চ পর্যন্ত বিনিয়োগ বোর্ডে 62,000 কোটি টাকার 9,000 শিল্প প্রকল্প নিবন্ধিত হয়, যা পূর্ববর্তী 5 বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল। এর ফলে 2005 থেকে 6 সালে জিডিপিতে বিশ্বখাতের অবদান 17% ছাড়িয়ে যায় এবং শিল্প খাতে প্রবৃদ্ধির হার 10% অতিক্রম করে। 2004-5 অর্থবছরে বন্ধ হয়ে যাওয়া ও লোকসানি আদমজি পাটকলের কর্মকর্তা-কর্মচারীদের পাওনা টাকা পরিশোধের পর সেখানে একটি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল চালু করা হয়। জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যসমূহের সাথে সামঞ্জস্য রেখে জোট সরকার মধ্যমেয়াদী পরিকল্পনা হিসেবে একটি দরিদ্র নিরসন কৌশলপত্র প্রণয়ন করেন। দারিদ্র্য নিরসনের জন্য বাজেট বরাদ্দের হার প্রতি বছরই বৃদ্ধি করা হয় এবং 2006-7 অর্থবছরে এর হিস্যা দাঁড়ায় মোট বাজেটের 56%। পল্লী অঞ্চলে অতি দরিদ্র ও সুবিধাবঞ্চিত গোষ্ঠীর দারিদ্র্য হ্রাসের জন্য সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সম্প্রসারিত করে। দেশের উত্তরাঞ্চলে মঙ্গাপ্রবণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে 50 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়। চরাঞ্চলে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর অবস্থান উন্নয়নে 500 কোটি টাকার চর জীবিকায়ন কর্মসূচির একটি প্রকল্প গ্রহণ করা হয়। এর ফলে দেশের দারিদ্র্যের হার 9% হ্রাস পায়। সমাজের পশ্চাৎপদ ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। বিধবা ও স্বামী পরিত্যক্ত নারীদের মাসিক ভাতা ও সুবিধাভোগীর সংখ্যা উভয়ে বৃদ্ধি পায়। বয়স্ক ভাতা ও ভাতা গ্রহীতার সংখ্যাও বেড়ে যায়। পরিবেশ সংরক্ষণেও সরকার কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল। 20 বছরের বেশি পুরনো বাস, ট্রাককে রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয় এবং 2 স্ট্রোক ইঞ্জিনের ডিজেল চালিত বেবি ট্যাক্সি উঠিয়ে তাদের স্থলে 4 স্ট্রোক ইঞ্জিন বিশিষ্ট সিএনজি চালিত বেবি ট্যাক্সি রাস্তায় নামানো হয়। দেশব্যাপী পলিথিন ব্যাগের উৎপাদন ও বিপণন নিষিদ্ধ ঘোষণা করা হয়। বেগম জিয়া সরকারের এই মেয়াদে শিক্ষা খাতেও কিছু সাফল্য অর্জিত হয়। প্রাথমিক স্কুলে ভর্তির হার 97% উন্নীত করা হয়। ছাত্রীদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়। প্রায় 2 কোটি ছাত্রীকে শিক্ষা উপবৃত্তির আওতায় আনা হয় এবং বিদ্যালয়সমূহে ছেলে ও মেয়েদের মধ্যে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়। মেয়েদের জন্য 2টি নতুন ক্যাডেট কলেজ ও 3টি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি সরকার কাওমি মাদ্রাসাসমূহের দাওরা সনদকে স্বীকৃতি দেয় এবং ফাজিল কামিল ডিগ্রিকে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রির সমতুল্য ঘোষণা করে। উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বেশ কয়েকটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, যেগুলোর বেশিরভাগই ছিল বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত। অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান করা হয়। বৃত্তিমূলক শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় এবং দেশব্যাপী এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 51 থেকে 64টিতে উন্নীত করা হয়। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও এ সংক্রান্ত অবকাঠামো উন্নয়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জোট সরকার বেশ কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করেন। উপজেলা হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা 31 থেকে বাড়িয়ে 50 করা হয়। নতুন জেলা শহরে শয্যা সংখ্যা 50 থেকে 100 এবং পুরনো জেলা শহরের হাসপাতালে 100 থেকে 150 শয্যায় উন্নীত করা হয়। তাছাড়া কয়েকটি নতুন মেডিকেল কলেজ ও হাসপাতালও প্রতিষ্ঠা করা হয়। সরকারি পদক্ষেপের কারণে দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার ক্রমান্বয়ে হ্রাস পায়। তার সরকার টেলিযোগাযোগ খাত উন্নয়নের উপরও যথেষ্ট গুরুত্ব আরোপ করেন। দায়িত্ব গ্রহণের সময় প্রায় 7 লক্ষের তুলনায় মেয়াদ শেষে দেশে সরকারি ফিক্সড ফোনের সংখ্যা 12,20,000-এ উন্নীত হয়। বেসরকারি ফিক্সড ফোন সেবাগ্রহীতার সংখ্যাও 2006 সালে 1.5 লক্ষ ছাড়িয়ে যায়। দেশের 64টি জেলায় ডিজিটাল ফোনের এক্সচেঞ্জ স্থাপন করা হয় এবং উপজেলাগুলোকে ধাপে ধাপে ডিজিটাল ফোন নেটওয়ার্কের আওতায় আনা হয়। বেগম জিয়ার শাসনকালে দেশে ফিক্সড ও মোবাইল টেলিফোনের মোট সংখ্যা 1.5 কোটি ছাড়িয়ে যায়। টেলিফোন সংযোগ ও কল রেটের হার ব্যাপক হারে হ্রাস করা হয়।
সাধারণ জনগণের কাছে ফিক্সড ফোন সহজলভ্য করতে 17টি বেসরকারি কোম্পানিকে ফিক্সড ফোন সেবা প্রদানের লাইসেন্স প্রদান করা হয়। পাশাপাশি সরকারি মালিকানাধীন টেলিটক কোম্পানিও সাধারণ জনগণকে মোবাইল টেলিফোনের সেবা প্রদান করে। একটি সাবমেরিন ক্যাবলের সাথে সংযুক্তির মাধ্যমে এ সময়ে বাংলাদেশের বৈশ্বিক তথ্য মহাসড়কের সাথে সংযুক্ত হয়। এর ফলে বৈদেশিক যোগাযোগ, উপাত্ত বিনিময়, নেটওয়ার্ক যোগাযোগ দ্রুততর হয় এবং সস্তা ও সহজলভ্য হয়। বিদ্যুৎ সরবরাহের জন্য দেশে 89,000 কিলোমিটার নতুন ট্রান্সমিশন লাইন স্থাপন করা হয়। বিদ্যুৎ গ্রাহকের হার এ সময় 76% বৃদ্ধি পেয়ে 97 লক্ষ ছাড়িয়ে যায়। সরকার 15টি নতুন উপজেলা সৃষ্টি করে, যার ফলে উপজেলার সংখ্যা 480-তে উন্নীত হয়। সরকার প্রথমবারের মতো কর ন্যায়পালের পদটিও সৃষ্টি করে। খালেদা জিয়া সরকারের তৃতীয় মেয়াদে ঢাকা ও ত্রিপুরার আগরতলার মধ্যে সরাসরি বাস সার্ভিস চালু হয় এবং ঢাকা কলকাতার মধ্যে সরাসরি ট্রেন চলাচলেও বিষয়টি চূড়ান্ত করা হয়। তাছাড়া এ সময় যমুনা সেতুর উপর দিয়ে দেশের পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হয়। এ সময় নির্মিত কিছু উল্লেখযোগ্য সেতুর মধ্যে রয়েছে ঢাকা-বরিশাল মহাসড়কে শিকারপুল ও দ্বারিকা সেতু, পদ্মা নদীর ওপর ফকির লালন শাহ পাকশি সেতু, খুলনা মংলা মহাসড়কে রূপসা নদীর ওপর খান জাহান আলী সেতু, ঢাকা-খুলনা মহাসড়কে আরিয়াল খান নদীর ওপর হাজী শরীয়তুল্লাহ সেতু, হেমায়েতপুর সিংগাইর সড়কে ধলেশ্বরী সেতু, মধুমতি নদীর ওপর মোল্লারহাট সেতু, ঢাকার বাবুবাজারে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়কের ওপর ধরলা সেতু, ডাকাতিয়া নদীর ওপর চাঁদপুর সেতু এবং কুশিয়ারা নদীর ওপর ফেনসুগঞ্জ সেতু। কুয়েত সরকারের আর্থিক সহায়তায় বেগম জিয়া সরকার আরেকটি যে গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণ কাজ শুরু করেছিলেন তা ছিল চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী বা শাহ আমানত সেতু। বেগম খালেদা জিয়া সরকারের জাতীয় সংসদ আইন পাশের মাধ্যমে দুর্নীতি দমন ব্যুরোর পরিবর্তে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। তার সরকারের আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল 2005 সালে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা। 2001 থেকে 6 মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের 13টি অঙ্গ প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয়েছিল। এর মধ্যে ছিল জাতিসংঘের মানবাধিকার পরিষদ, শান্তি নির্মাণ কমিশন ও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এছাড়া এ সময় বাংলাদেশকে আসিয়ান আঞ্চলিক ফোরামের সদস্য করা হয়। 2005 সালে সার্ক শীর্ষ সম্মেলন আয়োজনের পর তিনি এই সংস্থার চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক সৈন্য প্রেরণ করে বিশ্বব্যাপী শান্তি উদ্যোগেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে পশ্চিমা দৃশ্যগুলোর লড়াইয়ে বাংলাদেশ যখন সর্বাত্মক সমর্থন প্রদান করে, একই সময়ে বাংলাদেশ বিশ্বের মুসলিম দেশগুলোর সাথেও পারস্পরিক কল্যাণকর সম্পর্ক দৃঢ়তর করার প্রয়াস চালায়। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই সরকারও জোট নিরপেক্ষ ও স্বাধীন পররাষ্ট্র নীতির ভিত্তিতে একটি উদার ও গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে প্রয়াসী হয়। মেয়াদ শেষে তিনি 2006 সালের 28 অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেফতার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসনামলে 1983, 84 ও 87 সালে তাকে 3 দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। ফখরুদ্দিন মঈনুদ্দিন সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন তিনি আপোষহীন। এ সময় 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও গ্রেফতার করা হয়। তৎকালীন পিজি হাসপাতালে অসুস্থ তারেক রহমানকে দেখতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। মা হিসেবে ছেলের প্রতি মায়ের আবেগ আজও মানুষকে নাড়িয়ে দেয়। বেগম জিয়াকে 111 সরকার বিদেশে পাঠাতে চাইলেও দেশের বাইরে না যাওয়ার বিষয়ে তিনি ছিলেন অবিচল। তবে তারেক রহমানকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়ে বেগম খালেদা জিয়া ছিলেন খুবই শক্ত। 2008 সালের 29 ডিসেম্বর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসনে জয়ী হয়। বেগম খালেদা জিয়া হন
বিরোধী দলীয় নেত্রী। ক্ষমতায় বসেই প্রতিহিংসার রাজনীতি শুরু করে শেখ হাসিনা। 2009 সালের এপ্রিল মাসে সংসদের তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দিতে বলেন শেখ হাসিনা। 2 একর 72 শতক জায়গা নিয়ে তৈরি করা সেনানিবাসের 29 মইনুল রোডের বাড়িতে মিশে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদচিহ্ন। বাড়ির ভেতরের প্রতিটি কক্ষ, আসবাবপত্র, ভেতরের অলিগলি ও গাছপালার সাথে মিশে আছে শহীদ জিয়ার স্মৃতি। স্বামী স্মৃতি মাখা এই বাড়িটির প্রতি স্ত্রী খালেদা জিয়া শুরু থেকে ছিল অন্যরকম আবেগ। শুধু স্বামীর সাথে বসবাসের সময় থেকেই নয়, জিয়ার মৃত্যুর পরেও নানা প্রতিকূল পরিস্থিতিতেও কখনোই বাড়ির বাইরে থাকেননি খালেদা জিয়া। 88 স্মরণকালে ভয়াবহ বন্যার সময়ও জিয়ার স্মৃতি মেশানো বাড়ি ছেড়ে যাননি বেগম জিয়া। সেই সময় আশপাশের সড়কসহ বাড়িটির ভেতরেও বন্যার পানি ঢুকে গিয়েছিল। এমনকি জিয়াউর রহমান যেই খাটে ঘুমাতেন সেটির নিচেও পানি জমে যায়। ছেলেরাও কেউ পাশে নেই। ঠিক ঈদের আগ মুহূর্তে 2010 সালের 13 নভেম্বর চরম অপমান করে 42 বছরের স্মৃতিবিজড়িত নিজ বাসভবন থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় বেগম জিয়াকে। নাটকীয় নানা পরিস্থিতির পর বিকেলের দিকে অশ্রু নয়নে এই বাড়ি ছেড়ে চলে আসেন তিনি। ওই দিন সন্ধ্যায় গুলশান কার্যালয়ে কান্নাজনিত কণ্ঠে সংবাদ সম্মেলনে 9 মিনিটের বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন। তার পুরোটা সময় তিনি কাঁদছিলেন আর রুমালে চোখ মুছছিলেন। সে সময় বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে দেখা যায়। সাবেক প্রধানমন্ত্রীকে বের করতে গিয়ে বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়নকক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। এর কয়েক বছর আগে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, 2000 সালে প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ওই ভবন থেকে জিয়া পরিবারকে উচ্ছেদের উদ্যোগ নিয়েছিলেন। বাড়ি ছাড়া করার পর শেখ হাসিনা অহংকার করে বলেন, তার বাবা শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিল বলেই তো এই ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টে ঢুকলে তার বিরুদ্ধে মামলা। সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম এই ক্যান্টনমেন্টে আর বসবাস করা লাগবে না। যেদিন সুযোগ পাবো বের করে দেব, বের করে দিয়েছি। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল কর্মসূচি পালন করে। রাজনৈতিক উত্তেজনা যখন সংকটের দিক মোড় নিচ্ছিল, তখন 2013 সালের 26 অক্টোবর শেখ হাসিনা ফোন করে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দেন। 2014 সালের 5 জানুয়ারির একদফা নির্বাচনকে প্রত্যাখ্যান করে বিএনপি। এর আগে 29 ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির জন্য খালেদা জিয়া যাতে বের হতে না পারেন সেজন্য বালু ভর্তি ট্রাক দিয়ে তার বাড়ির রাস্তা বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। পরের বছর বিএনপি কর্মসূচি ঘোষণা দিলে 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। তার 2 দিন আগে 3 জানুয়ারি থেকে বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয় তার গুলশান কার্যালয়ে। 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মালয়েশিয়ায় নির্বাসনে থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ছেলের মৃত্যুর সংবাদে খালেদা জিয়া বারবার মূর্ছা যান এবং শোক কাটিয়ে ওঠা তার পক্ষে কঠিন হয়ে ওঠে। 26 জানুয়ারি তার লাশ দেশে আনা হয়। পরিবারের সদস্যরা সান্ত্বনা দিলেও তিনি ছেলের কফিনের সামনে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। এরপরও 92 দিনের কার্যালয়েই অবরুদ্ধ রাখা হয় বেগম জিয়াকে। তারপরও তিনি ছিলেন দেশের প্রতি অবিচল। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম জিয়া। করোনার সময় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে মুক্তির আবেদন জানানো হয়। দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে 2020 সালের 25 মার্চ বিকেল 3টার পর বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছায়। ওই দিন নেতাকর্মীদের ভিড় আর স্লোগানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতাল থেকে বের হয়ে নিজের নিশান প্রোটাল গাড়িতে ওঠেন। তার ছোট ভাই শামীম এসকান্দার ছিলেন চালকের আসনে।
18 আগস্ট বেগম খালেদা জিয়া কারাগারে হেঁটে গেলেও প্রায় 25 মাস পর তাকে বের হতে হয় হুইল চেয়ারে। ফিরোজায় বাড়িতে ফেরেন তিনি। বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়াকে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়। পরে মুক্তির মেয়াদ আবার বাড়ানো হয়। সেখান থেকেই 2021 সালের 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। পরে 15 এপ্রিল রাতে বাড়তি সতর্কতার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করে বাসায় আনা হয়। 27 এপ্রিল রাতে তাকে আবার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 3 মে শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। সে সময় মুমূর্ষু খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ব্যঙ্গ করে বিদ্রূপ করে। 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে খালেদা জিয়াকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন। 18 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও দেশের টানে 6 মে বাংলাদেশে ফেরেন বেগম খালেদা জিয়া। এরপর তিনি মাঝে মধ্যে ভিডিও বার্তা দিলেও প্রকাশ্যে আসেননি। মুক্তির পর প্রথম প্রকাশ্যে আসেন 2024 সালের 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসে। সর্বশেষ প্রকাশ্যে আসেন 2025 সালের 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে। শ্বাসকষ্ট দেখা দিলে 80 বছর বয়সী এই রাজনীতিককে 23 নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বেগম খালেদা জিয়া দীর্ঘকাল ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইসিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ 37 মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ তার রয়ে গেছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে রাজনৈতিক দল, জাতি, ধর্ম, বর্ণদল নির্বিশেষে মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা ও প্রার্থনায় নিজেদের একাত্ম করে তুলেছে। বিভক্ত, ঘৃণাপূর্ণ, বিদ্বেষপূর্ণ একটি সমাজেও মানবিকতার ঢেউ যেভাবে উতলে উঠছে তা আমাদের জাতীয় জীবনে এক ব্যতিক্রমী শক্তিশালী দৃষ্টান্ত। ক্ষমতার বাইরে থেকেও একজন রাজনীতিক কিভাবে জাতির অন্তর্নীল মানবিকতাকে স্পর্শ করতে পারেন তার জীবন্ত প্রমাণ এই এভারকেয়ার হাসপাতাল। ওয়াহিদা পারভিন, আজকাল।